আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমি আলোচনা করব আমাদের গার্হস্থ্য বিজ্ঞানে আমাদের 500 এমসিকিউ অর্থাৎ আমাদের 500 গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব, যে সাজেশন থেকে আমাদের সবসময় পরীক্ষা কমন পড়েছে। আমরা এখন প্রথম অধ্যায় পড়ব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। আমাদের গৃহ ব্যবস্থাপনায় আমরা যে প্রথম টাইপ রয়েছে সেই টাইপটার নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবস্থাপনা ধারণা। ঠিক আছে, ব্যবস্থাপনা ধারণা। এই ব্যবস্থাপনা ধারণার অন্তর্ভুক্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমি এখন আলোচনা করব। দেখো তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউ কি বলেছে। ওকে, আমরা যদি 1 নম্বর এমসিকিউ দেখি তাহলে দেখো, গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে কে অভিহিত করেছেন। দেখো আমাদের বইয়ের একদম প্রথম যে প্যারায় প্রথম সংজ্ঞাটা রয়েছে, এটা করেছে কি বলতো, নিকেল ও ডোর্সে। আমরা এক কথায় এই দুইজনের নামটা কি করব, উল্লেখ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এটা 3 স্টার করে দেওয়া আছে। ওকে, তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, যে গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রধানত কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয়। অর্থাৎ এই যে গৃহ ব্যবস্থাপনা, এটা কিন্তু একটা প্রসেস। ওকে, এই প্রসেসটা তোমার কিভাবে চলতে থাকে, অবশ্যই কোনো কিছু একটা উদ্দেশ্য বা একটা নির্দিষ্ট টার্গেট করে চলতে থাকে, রাইট? তাহলে সেটা কিসেরভাবে চলতে থাকে, সেটা অবশ্যই লক্ষ্যকে বলতো, লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। লক্ষ্য বা উদ্দেশ্য যদি তোমার টার্গেটটাই যদি ঠিক না থাকে, তাহলে তুমি কিভাবে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, বাকি যে ধাপগুলো আছে সেটা কিভাবে অতিক্রম করবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটার উত্তর হবে লক্ষ্য। ওকে, তারপরে আমরা চলে যাব 3 নাম্বার। 3 নাম্বার বলেছে নিকেল ও ডোর্সি লক্ষ্যকে কয় ভাগে ভাগ করেছেন। অর্থাৎ এই যে আমরা নিকেল ও ডোর্সি অলরেডি পারিবারিক জীবনে প্রশাসনিক দিক বলে যারা অভিহিত করেছে, তারা কিন্তু এই যে লক্ষ্যটা আছে, এই যে আমাদের টার্গেটটা আছে, এই টার্গেটকে কয় ভাগে ভাগ করেছে, এই টার্গেটকে 3টে ভাগে ভাগ করেছে। আমরা জানি 3টি ভাগটা কি কি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, আরেকটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক। এই 3টি লক্ষ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, কোনটি মধ্যবর্তীকালীন লক্ষ্য। আচ্ছা, মধ্যবর্তীকালীন লক্ষ্য আমরা বলতে যেটা বুঝি সেটা হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে, সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যকে অর্জন করার জন্য যে মধ্যবর্তী আমাদের কিছু ধাপ আছে অর্জন করতে হয়, সেই যে ধাপগুলোকে আমরা কি বলতে পারবো, মধ্যবর্তীকালীন লক্ষ্য। তাহলে মধ্যবর্তীকালীন লক্ষ্যের কিছু আছে এখানে, দেখো উত্তর কোনটি হতে পারে, স্কুলে যাওয়া, যোগ্য টিউটরের সন্ধান করা, ভালো রেজাল্ট করা, সঠিকভাবে পড়াশোনা করা। এটা কি হতে পারে বলো তো, একটা যোগ্য টিউটরের সন্ধান করা। তুমি যদি একজন যোগ্য শিক্ষক পাও, তারপরে তোমার রেজাল্টটা ভালো হবে, তুমি পড়তে পারবে, রাইট? তাহলে তোমার দীর্ঘমেয়াদী স্বপ্নটাকে তোমার কি করতে হবে, অর্জন করতে হলে অবশ্যই মাঝখানে কি মধ্যবর্তীকালীন যে লক্ষ্যটা আছে সেটা অর্জন করতে হবে। তার মানে আমাদের 4-এর উত্তর হবে 2। ওকে, তারপর আমরা 5 নম্বরটা দেখব। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় উদ্দেশ্য নির্ধারণ, সম্পদে আনুমানিক ধারণা, সম্পদ ব্যবহারে ধারাবাহিক কর্মপন্থা। আমাদের তাহলে একটু প্রশ্নটা বুঝি, গৃহ ব্যবস্থাপনার যে মূল সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাকে যদি আমরা ভেঙে বা বিশ্লেষণ করি, মূল কি অর্থটা পাওয়া যাবে, মূল কি টার্গেটটা পাওয়া যাবে বলো তো। অবশ্যই সেটা হচ্ছে কি, উদ্দেশ্য নির্ধারণ। অবশ্যই আমাদের টার্গেটটা কি সেটা নির্ধারণ করা। ঠিক আছে, তার মানে আমাদের উদ্দেশ্য নির্ধারণটা সঠিক। এরপর হচ্ছে সম্পদের আনুমানিক ধারণা। এই সম্পদের ধারণা নিয়ে তো আর কোনো লাভ নেই, ঠিক আছে, কিন্তু সম্পদের ব্যবহারটা আমার জানতে হবে, আমার সম্পদ কতখানি ব্যবহার করতে হবে। সম্পদের ধারণা সবারই থাকে যে আমার অতখানি সম্পদ আছে, কিন্তু ব্যবহারের যে কর্মপন্থা সেইটা নেই। তার মানে আমার উত্তর কি হবে বলতো, 1 আর 3। তাহলে 1 আর 3 অপশন আছে 2 নম্বরে। ওকে, তারপর আমরা চলে যাব গৃহ ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া। দেখো গৃহ ব্যবস্থাপনা একটা কিন্তু প্রসেস, তাহলে এটা জটিল হতে পারে, স্থিতিশীল হতে পারে, আবার অনিয়মিত হতে পারে, গতিশীল হতে পারে। এটার উত্তর মূলত হবে কি বলতো, গতিশীল প্রক্রিয়া। কেন গতিশীল প্রক্রিয়া সেটা বলছি। দেখো গৃহ ব্যবস্থাপনা এটা সব সময় চলতে থাকে, প্রতিটা ধাপ একটা লক্ষ্য অর্জন করার পর তুমি আরেকটা লক্ষ্যে চলে যাবে, দেন আবার আরেকটা লক্ষ্য। এইভাবে তোমার কিন্তু পারিবারিক জীবনে গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্যগুলো অর্জন করতে হয়, অর্থাৎ এটা কি একটা গতিশীল প্রক্রিয়া। ওকে, তারপর আমরা দেখব 7 নাম্বার।
পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলা হয় কোনটিকে? অর্থাৎ দেখো কিছুক্ষণ আগে আমরা কিন্তু পড়েছি যে নিকেল ও ডোর্সি কিন্তু পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে উল্লেখ করেছে। কিসে বলো তো? গৃহ ব্যবস্থাপনাকে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো 8 নাম্বার, যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য কোনটি? অর্থাৎ একটা প্রতিষ্ঠান তোমার যে কোনো ধরনের, তোমার একটা হতে পারে সেটা ব্যবসায়িক হতে পারে, কর্পোরেট হতে পারে, তোমার স্কুলও হতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? অর্থ, সময়, জ্ঞান, ব্যবস্থাপনা। এটার উত্তর কি হবে বলো তো? এইটার উত্তর হবে আমাদের ব্যবস্থাপনা। কারণ দেখো ম্যানেজমেন্ট জিনিসটা, তুমি অনেক মেধাবী হতে পারো, তোমার অনেক অর্থ থাকতে পারে, অনেক সময়ও থাকতে পারে, কিন্তু তোমার ম্যানেজমেন্ট করার ব্যাপারটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কোনো প্রতিষ্ঠানে বলো তো সেটা কন্টিনিউ করবে না, অর্থাৎ পরিচালনা তুমি করতে পারবে না। তার মানে তোমার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকতে হবে। তার মানে আমাদের 8-এর উত্তর হচ্ছে 4। এরপর দেখো 9 নাম্বার। 9 নম্বরে আমরা দেখব সম্পদের সঠিক ধারণা কোন বিষয়টির অন্তর্ভুক্ত? অর্থাৎ দেখো সম্পদের সঠিক ধারণা, সম্পদ সম্পর্কে সঠিকভাবে ধারণা এবং কি এর ধারাবাহিকভাবে যে ব্যবহার সেটা কোনটির অন্তর্ভুক্ত পড়ে? সেটা হয় আমাদের গৃহ ব্যবস্থাপনা। এক দেখে বিশ্বাস করে দিতে পারবো কি এটা গৃহ ব্যবস্থাপনা। অর্থাৎ দেখো গৃহ ব্যবস্থাপনা এমন একটা প্রসেস যেটাকে আমরা বলতে পারি জীবনের প্রতিটা জায়গায় কিন্তু এর ব্যবহার করা যায়। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ওকে, আমরা একটু দেখব 10 নম্বর প্রশ্ন, যে গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য স্থির হওয়ার পর কোন ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়? অর্থাৎ দেখো গৃহ ব্যবস্থাপনার জন্য আমরা নির্দিষ্ট একটা লক্ষ্য কি স্থির করি, টার্গেট একটা স্থির করি। এই স্থির করার পর অবশ্যই একটা ধারণা নিয়ে আমাকে কি করতে হবে? ধাপগুলো অর্জন করতে হবে। তাহলে এটা কোনটা বলো তো? কাজের, সময়, শক্তি। এটা হবে কি? সম্পদের ধারণা নিতে হবে। অবশ্যই তোমার কতখানি সম্পদ আছে, অর্থাৎ তোমার অর্থের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তোমার সব কিছুতেই কিন্তু তোমার অর্থের প্রয়োজন, অর্থাৎ তোমার কি অর্থ কোথা থেকে আসবে? তোমার অবশ্যই সম্পদ থেকে আসবে, সেটা যে কোনো থেকেই হোক। তার মানে কি সম্পদের ধারণা নিয়ে তোমাকে কিন্তু অগ্রসর হতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে তুমি কোনোভাবেই তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। গৃহ ব্যবস্থাপনার বিষয়টি কোনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত? অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার বিষয়টি একটি বিষয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। জীবনযাত্রার মান, দৈনন্দিন জীবনযাত্রার কার্যকলাপ, পরিবারের আর্থসামাজিক অবস্থা, পরিবারের রুচিবোধ। তাহলে এটা বলতো কি হতে পারে? এটা হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার কার্যকলাপ। দেখো তোমার দৈনন্দিন যে কাজগুলো আছে সেইটার উপর ভিত্তি করে গৃহ ব্যবস্থাপনার দিকটি কিন্তু জড়িত। ওকে, তারপরে দেখো 12 নাম্বার। 12 নাম্বার, মানুষের জীবনে লক্ষ্যসমূহ কোথায় অর্জিত হয়? অর্থাৎ প্রতিটি মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে অথবা টার্গেট, আমরা যেটাই বলি না কেন, সেটা কোথায় থাকে, অর্জিত হয়? প্রথমে কিন্তু সেটা গৃহে হয়, তারপর সমাজ, তারপর রাষ্ট্রে, এরপর এক এক করে হয়, কিন্তু প্রথমে অর্জিত হয় গৃহে। এরপর চলে যাব 13 নম্বর প্রশ্নে। গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি কোনটি? পরিকল্পনা, সিদ্ধান্ত, দক্ষতা, উদ্দেশ্য। দেখো আমি আগেও বলেছি যে গৃহ ব্যবস্থাপনা ক্ষেত্রে সব থেকে মূল যে জিনিসটা হলো সেটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য অথবা তোমার টার্গেট থাকতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমরা কোনো ধাপই আসলে অর্জন করতে পারবো না। আগে আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে, তারপর এক এক করে প্রতিটা ধাপ অর্জন করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব, আমাদের একটা উদ্দীপক রয়েছে 14-15 নম্বর প্রশ্নের জন্য। আমরা 14-15 নম্বর প্রশ্নটা পড়ব। দেখো, পরিকল্পনা কাজের অর্ধেক বিবেচনা করে লাভলি যে কোনো কাজের শুরুতে পরিকল্পনা তৈরি করে। তার মানে কি? যে কোনো কাজের শুরুতে সে একটা প্ল্যানিং করে, তারপর সিদ্ধান্ত নেন, কাজগুলোকে সংগঠিত করেন, অর্থাৎ কাজগুলো সমন্বয় করেন, কাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন, কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা উনি দেখছে, তদারকি করছে, কাজের ভালো মন্দ যাচাই করে, যেটাকে বলা হয় মূল্যায়ন হচ্ছে কিনা। ওকে, লাস্টে সে মূল্যায়ন করে ভালো মন্দ সব কিছু দেখে। এরপর আমরা 14 নম্বর প্রশ্ন দেখি যে কি বলেছে উদ্দীপকের আলোকে। লাভলি ধারাবাহিক কার্যকলাপে কিসের প্রতিফলন ঘটেছে? দেখো ধারাবাহিক প্রক্রিয়া কিসের? বুদ্ধিমত্তার, সৃজনশীলতা, গৃহ ব্যবস্থাপনার, সম্পদ ব্যবস্থাপনা। এটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটেছে। অর্থাৎ দেখো গৃহ ব্যবস্থাপনার যে 4টা ধাপ আছে, যে 4টা ধাপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন পরিকল্পনা 1 নম্বর ধাপ,
তাই তো 1 নাম্বার, তারপর 2 নাম্বার সে কি হলো, কাজগুলোকে সংগঠিত করছে, এটাকে আমরা কি বলবো বলো তো, 2 নাম্বার। তারপর সে নিয়ন্ত্রণ করছে, এটা 3 নাম্বার। তারপর ভালো মন্দ যাচাই করছে, যেটাকে আমরা বলবো মূল্যায়ন, এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, ওকে। আমরা এখন চলে যাব, তার মানে যেহেতু 4টা আছে তার মানে কি বলতো, সেটা গৃহ ব্যবস্থাপনা ধাপের মধ্যেই পড়েছে। পরিকল্পনার আমরা 15 নম্বর প্রশ্নে দেখব, পরিকল্পনার পর লাভের ধারাবাহিক কার্যক্রমের অন্যান্য উপায় হলো কি কি। পরিকল্পনার পর ধারাবাহিক কার্যক্রমের অন্যান্য উপায় সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। এর উত্তর কিন্তু হবে 4, অর্থাৎ 3টাই কিন্তু এর উত্তর হয়, যার কারণে এর উত্তর হবে 4। অর্থাৎ আমাদের পরিকল্পনা অর্থাৎ গৃহ ব্যবস্থাপনা 4টা ধাপের প্রথমটাই হলো পরিকল্পনা, তারপর সংগঠন, তারপর নিয়ন্ত্রণ, দেন হচ্ছে তোমার মূল্যায়ন। ঠিক আছে, ওকে। আমরা এরপর পড়ব 16 নাম্বার। 16 নম্বরে দেখব, পরিবার তার সীমিত সম্পদ ব্যবহার করে। পরিবার তার সীমিত সম্পদ ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, ওকে, চাহিদা পূরণ করে, সদস্যদের মধ্যে সুসম্পর্ক রাখে। এটার উত্তর মূলত হবে 1 আর 2। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, পরিবার তার সীমিত সম্পদ কেন ব্যবহার করে বলতো, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে সে তার সঠিক বলতো সম্পদটা ব্যবহার করতে পারে। এটার উত্তর হবে, এমনকি আমাদের সঠিক বলতো এই সীমিত সম্পদের ব্যবহারের মাধ্যমে আমাদের চাহিদাগুলো কি একটু হলো পূরণ হয়, এমনকি পুরোপুরি পূরণ হয়ে যায়। সদস্যদের সুসম্পর্ক বৃদ্ধি করে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ সম্পদের কথা বলেছে। ঠিক আছে, এখানে সদস্যদের সাথে সম্পর্ক কেমন সেই রিলেটেড কোনো কথা বলেনি, তার মানে কি হবে, এটা 1 আর 2 হবে। এরপর আমরা একটু দেখব 17 নম্বর। 17 নম্বর এখানে বলেছে যে গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিগুলো আমরা জানি, পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য অর্থ ব্যবহারে পরিকল্পনা বাস্তবায়িত করা, অর্থ মূল্যায়ন করা। আমরা বলতো কোনটি সঠিক, আমাদের এইখানে অপর পৃষ্ঠায় যাব, এখানে বলেছে 1, 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। আচ্ছা দেখো, তার মানে এখন আমরা তাহলে দেখব যে এখানে কোন উত্তরটা সঠিক, আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, গৃহ ব্যবস্থাপনা পদ্ধতিগুলোর ক্ষেত্রে অর্থ ব্যবহারের যে পরিকল্পনাটা, এইটা কিন্তু তোমার এখানে থাকে। ওপর দিকে পরিকল্পনা বাস্তবায়ন করার যে উদ্যোগটা, সেটা কিন্তু গৃহ ব্যবস্থাপনার মধ্যে, অর্থাৎ তোমার প্রথমে প্ল্যানিং করা হয়, দেন কি করা হয়, প্ল্যানিংটাকে তোমার বাস্তবায়ন করা হয়, তাই তো, ওকে। তার মানে 1 আর 2। এখানে অর্থ মূল্যায়ন কোনোভাবেই করা, মূল্যায়ন থাকে কিন্তু সেটা কাজের মূল্যায়ন থাকে, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পেরেছো কিনা সেটার মূল্যায়ন থাকে, কিন্তু কোনোভাবেই অর্থের মূল্যায়ন থাকে না, যার কারণে আমাদের এটা হবে না। তার মানে আমাদের 1 আর 2 দেখি, আমাদের 1 আর 2 অপশনে আছে, মেবি 1 নাম্বার অপশনে আছে, ওকে, এটা হচ্ছে 1 আর 2, ওকে। তারপর দেখব কোনটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, রাষ্ট্র, শিক্ষা, পরিবার, সমাজ। এইটা আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, কেননা তোমরা বলতে পারো রাষ্ট্র হচ্ছে, কিন্তু আগে সমাজ, কারণ কি আমরা সভ্যতার সাথে সাথে কি বলতো আমরা জাতি আপডেট হচ্ছি, যার কারণে আগে সমাজটাই হচ্ছে, তারপরে তোমার শিক্ষা, রাষ্ট্র সবকিছু কিন্তু একে একে হতে থাকে, ওকে। এরপর আমরা দেখব 19 নম্বর, পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাওয়ানো শিক্ষা কোন বিষয়টি নিহিত রয়েছে। পরিবর্তনশীল সমাজ, আমাদের সমাজটা পরিবর্তনশীল, কিছুক্ষণ আগে আমরা দেখলাম। এই পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাওয়ানোর যে তোমার অভিযোজন ক্ষমতা, তা এটা কিসের সাথে আছে, দেখো, গৃহ পরিচালনা, সম্পদ ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপনা। এই যে পরিবর্তন খাপ খাওয়ানো অর্থাৎ অভিযোজন শিক্ষাটা, এইটা মূলত তোমার গৃহ ব্যবস্থাপনার মধ্যেই চলে আসে, ওকে। গৃহ ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণ পর্যায়টা আছে, নিয়ন্ত্রণ পর্যায়ে গিয়ে মূলত তোমার এই অভিযোজন ক্ষমতাটা পাওয়ার শিক্ষাটা তুমি পেয়ে যাবে। এরপরে আমরা দেখব 20 নাম্বার। 20 নম্বরে বলেছে বর্তমানে কোনটি অর্থনৈতিক একক হিসেবে বিবেচিত, অর্থাৎ একক যেটা বলা হয় অর্থনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে রাষ্ট্র, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার। পরিবার একক মানে যেটা ক্ষুদ্র থেকে শুরু হবে, ঠিক আছে, একদম ক্ষুদ্র। তা রাষ্ট্র একটু বড়, ধর্মীয় প্রতিষ্ঠান আরো বড়, শিক্ষা প্রতিষ্ঠান বড়, রাষ্ট্র তো সব থেকে বড়, রাষ্ট্রের উত্তর হবে না, যেটা ক্ষুদ্র, সব থেকে ক্ষুদ্র হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবারকে আমরা কোনো ক্ষুদ্র জিনিসকে মূলত কি বলা হয়, কোনো কিছুর একক বলা হয়, তার মানে পরিবার হচ্ছে অর্থনৈতিক একক হিসেবে বিবেচিত। এরপর 21 নম্বর, পরিবারের কোন ধরনের সিদ্ধান্ত দেশে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে, একক, দলীয়, সামাজিক, অর্থনৈতিক।
এটা কি হবে বলো তো? সামাজিক। দেখো পরিবারের কোন ধরনের সিদ্ধান্ত জাতির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাখে? সামাজিক, অর্থাৎ একটা সামাজিক সিদ্ধান্ত তোমার দেশের জাতীয় অর্থনীতিতে একটা বিশেষ ভূমিকা রাখে। 22 নাম্বার আমাদের এখানে দেওয়া আছে, ভোক্তার অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমাদের সজাগ করে কোনটি? ভোক্তার অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমাদের সজাগ করে কোনটি? গৃহ ব্যবস্থাপনার জ্ঞান, ভোক্তার অধিকার সনদ, পণ্য সম্পর্কে সচেতনতা, বিজ্ঞাপন। অর্থাৎ তোমার দেখো অধিকার ও দায়িত্ব কর্তব্য সবকিছু তোমার গৃহ ব্যবস্থাপনারই অন্তর্ভুক্ত হয়ে আসে। অর্থাৎ এই ম্যানেজমেন্ট জিনিসটা জানলে তোমার অন্যান্য অধিকার এমনকি দায়িত্ব কর্তব্যগুলো তোমার আপনা আপনি তুমি সচেতন হয়ে যাও। ওকে, তার মানে গৃহ ব্যবস্থাপনার জ্ঞান থাকলে তুমি এই দায়িত্ব সম্পর্কে এমনিতেই সজাগ হয়ে যাবে। তারপর বলা হয়েছে 23 নাম্বার, কিভাবে সুষ্ঠু বাস উপযোগী গৃহ পরিবেশ তৈরি করা যায়? পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করে সব কাজ নিজ হাতে করে সম্পদের ব্যবস্থাপনার মাধ্যমে, গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে। তার মানে এটা উত্তর হবে গৃহ ব্যবস্থাপনা। অর্থাৎ তোমার মধ্যে যদি ম্যানেজমেন্ট জিনিসটা থাকে, একটা গৃহে ম্যানেজমেন্ট যত ভালো হবে, গৃহ ব্যবস্থাপনা অর্থাৎ হোম ম্যানেজমেন্ট জিনিসটা যত ভালো হবে, ততই কি হবে বলতো? গৃহটা বাস উপযোগী হয়ে উঠবে। তার মানে উত্তর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে। এরপর 24 দেখব, কোনটি শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের জন্য পরিবারের সার্বিক কল্যাণ সাধন করে? অর্থাৎ শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পারিবারিক কল্যাণ, সার্বিক কল্যাণ সাধন করে গৃহ ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, শক্তি ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা এটা প্রথমে কি বলতো? পরিবারের কল্যাণটাই বলতো কি এটা সাধন করে থাকে। 25 নাম্বার প্রশ্নে দেখো কি বলা হয়েছে, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো, আমরা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? দৈনন্দিন জীবনে সমস্যা স্বরূপ উদ্ঘাটন, পেশাগত ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি, দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। দেখো এটা কিন্তু তিনটাই হয় উত্তর। দেখো কিভাবে হয়। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো, দেখো তোমার জীবনে দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যে সমস্যাগুলো তুমি ফেস করো, সেগুলো সমস্যার সমাধান করে গৃহ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য। অন্যদিক থেকে তোমার পেশাগত অর্থাৎ প্রফেশনাল লাইফের ক্ষেত্রে তোমার যোগ্যতা কিন্তু অলরেডি চলে আসে যদি কেউ গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে জানে। আর দূষণমুক্ত বসবাসযোগ্য পরিবেশ গৃহ ব্যবস্থাপনারই মূল উদ্দেশ্য। তার মানে আমাদের এখানে উত্তর তিনটাই সঠিক। আর তিনটা উত্তর রয়েছে 4 নাম্বার অপশনে। তাহলে আমাদের প্রথম টাইপ ভিত্তিক যে প্রশ্ন 25টা ছিল, আশা করি তোমরা এই 25টা প্রশ্ন বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক অর্থাৎ টাইপ 2-তে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।